হাসনাত আব্দুল্লাহ সভামঞ্চে তারিক রহমানকে গালি দিয়ে জনতার হাতে ঘন দুলাই খায়। জনাব তারিক জি, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সবাই হাসনাত আব্দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়েছে এবং হাসনাত আব্দুল্লাহ খুবই খারাপ অবস্থা। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার এক জনসভায় তারেক রহমানকে সরাসরি গালি দিয়েছে। বিএনপি কর্মীরা হাসনাত আব্দুল্লাহর উপর সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে। এই নিয়ে আজকে বিএনপি, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দল মুখোমুখি হয়েছে। 11 দলীয় ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় গেলে আমরা 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার। এদিকে শেরপুর 3 আসনে নির্বাচনী সহিংসতায় শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর 3 দিন পর হত্যা মামলা করা হয়েছে। প্রতিপক্ষকে সম্মান দিতে জানে না, যারা সামান্য চেয়ারের লোভে মানুষ খুন করতে পারে, তাদের হাতে দেশ কতটুকু নিরাপদ সেটা ভাবার দায়িত্ব আপনাদের। জামায়াতে ইসলামী যেভাবে মার খেয়েও রক্ত দিয়েও শান্ত আছে, নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরও একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। একের পর এক মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে। এনসিপি এবং বিএনপি নেতাকর্মীরা উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, এবার হাসনাত আব্দুল্লাহ হুমকি দিল তারেক রহমানকে। দর্শক শ্রোতা, ঠিকই শুনতে পেরেছেন। দর্শক, কি বলল হাসনাত আব্দুল্লাহ এবং এই উত্তর কি দিল তারেক রহমান, দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। জনাব তারিক জি, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবরার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই 2 ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, জুলাই পরবর্তী 1.5 বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য, তাদের কাছ থেকে আমরা গুপ্ত সত্য লেকচার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার। কুমিল্লা, আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আজকে আমির সাহেব এখানে আসছে, কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই, আমরা আফ্রিকার কোনো এক দুর্ভোগ কোনো এক অঞ্চলে আমরা রয়েছি।
আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই। কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে, কুমিল্লাকে সবসময় বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে, অথচ কুমিল্লার হাতেই, কুমিল্লার ছেলেদের হাতেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। আমরা কুমিল্লাবাসী চির অপেক্ষায় বসে আছি, এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, ভবিষ্যতে সরকারের পতনের পর যেই দল দুটি হওয়ার কথা ছিল একে অপরের পরিপূরক, আজ তারা কেন একে অপরের রক্তে হাত রাঙাচ্ছে? ক্ষমতার লোভে কি তবে পুরনো বন্ধুত্ব এখন চরম শত্রুতাতে পরিণত হলো? এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলো, আজ ভোটের মাঠে একা নামতেই কেন বেরিয়ে এলো তাদের আসল রূপ? একসময় যারা স্লোগান দিত জোট বাঁধো, আজ তারাই কেন স্লোগান দিচ্ছে ওদের ধরো? শেরপুরের তুচ্ছ কারণে জামায়াত নেতাকে পিটিয়ে হত্যা, আর ঢাকায় নারী নেত্রীর উপর রামদা দিয়ে হামলা, এসব কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আছে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপির মাঠ দখলের এক অশুভ নীল নকশা? আজকের ভিডিওতে আমরা প্রমাণ সহ সেই ভয়াবহ চিত্রগুলোই তুলে ধরব, যা দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে আগামীতে দেশ আসলে কার হাতে নিরাপদ। ভিডিওর শুরুতেই আপনারা যে উত্তাল এবং সংঘাতময় ফুটেজগুলো দেখছেন, এগুলো কোনো আওয়ামী লীগ বা পুলিশের সাথে সংঘর্ষের দৃশ্য নয়। এগুলো শেরপুরের ঝিনাইগাতি এবং শ্রীবর্দী এলাকার দৃশ্য, যেখানে মুখোমুখি অবস্থানে দেশের অন্যতম বড় দুই দল বিএনপি এবং জামায়াত। এতদিন আমরা জানতাম তারা মিত্র, কিন্তু হাসিনা পালাবার পর দৃশ্যপট পাল্টে গেছে। এখন আর কোনো জোট নেই, সবাই যার যার শক্তি নিয়ে মাঠে। আর ঠিক এখানেই বেঁধেছে বিপত্তি। ক্ষমতার মসনদ এককভাবে দখলের নেশায় বিএনপি কি তবে ভুলে গেছে তাদের পুরনো সঙ্গীদের কথা? আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে প্লাস্টিকের চেয়ার ছোড়াছড়ি হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ঘটনার সূত্রপাত শুনলে আপনি অবাক হবেন। শেরপুর 3 আসনে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠান, প্রশাসনের আয়োজনে সব দলেরই সেখানে থাকার কথা, কিন্তু বিপত্তি বাধে বসার জায়গা নিয়ে। মঞ্চের সামনের সারিতে বসা নিয়ে তর্কে জড়ায় বিএনপি ও জামায়াতের কর্মীরা, আর সেই সামান্য তর্ক রূপ নেয় রণক্ষেত্রে। ফলাফল অত্যন্ত মর্মান্তিক। এই সংঘর্ষে প্রাণ হারান শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম, একজন রাজনৈতিক নেতা যিনি হয়তো স্বপ্ন দেখতেন একটি সুন্দর বাংলাদেশের। তাকে জীবন দিতে হলো সামান্য চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে। ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন কিভাবে লাঠি সোটা নিয়ে আক্রমণ চালানো হয়েছে। জামায়াতের অভিযোগ, বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলের উপস্থিতিতে এবং উস্কানিতেই তাদের নেতাকর্মীদের উপরে বর্বরোচিত হামলা চালানো হয়। এখন প্রশ্ন হলো, একটি চেয়ার কি মানুষের জীবনের চেয়ে দামি? জামায়াত ইসলামী তো সেখানে মারামারি করতে যায়নি, তারা গিয়েছিল ইস্তেহার পাঠ শুনতে। কিন্তু বিএনপি কর্মীরা কেন এতটা অসহিষ্ণু হয়ে উঠল? তারা কি জামায়াতকে সমান রাজনৈতিক শক্তি হিসেবে মেনে নিতে পারছে না? রেজাউল করিমকে যেভাবে পিটিয়ে এবং ধাওয়া করে হত্যা করা হলো, তাকে কোনো গণতান্ত্রিক দলের আচরণের মধ্যে পড়ে? শেরপুরের এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটু পেছনের দিকে তাকালে দেখবেন ঢাকা 8 আসনেও কিছুদিন আগে একই চিত্র দেখা গেছে। সেখানে জামায়াতের এক নারী নেত্রীর মাথায় রামদা দিয়ে অভিযোগ উঠেছিল স্থানীয় যুবদল ও বিএনপি কর্মীদের বিরুদ্ধে। ভাবুন তো একবার, যে দলের কর্মীরা একজন নারীর গায়ে হাত তুলতে পারে, তারা ক্ষমতার স্বাদ পেলে সাধারণ মানুষের সাথে কি আচরণ করবে? বিএনপি হয়তো ভেবেছিল আওয়ামী লীগ নেই, এখন পুরো মাঠ তাদের। কিন্তু জামায়াত ইসলামী যখন আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিল এবং তাদের জনসমর্থন যখন দৃশ্যমান হতে শুরু করলো, তখনই বিএনপির কিছু নেতার মাথা খারাপ হয়ে গেছে। তারা জামায়াতকে এখন আর বন্ধু নয়, বরং পথের কাঁটা মনে করছে। আর তাই যেখানেই জামায়াতের প্রোগ্রাম, সেখানেই হামলা, সেখানেই বাধা। শেরপুরের ঘটনায় বিএনপি প্রার্থী রুবেল দাবি করেছেন তাদের লোক কম ছিল, জামায়াতই নাকি হামলা শুরু করেছে। কিন্তু বাস্তবতা কি বলছে? ভিডিও ফুটেজ এবং স্থানীয় ভাষ্য মতে জামায়াত নেতা রেজাউল করিমকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আর যদি বিএনপি দোষ নাই থাকবে, তবে কেন্দ্র থেকে কেন তড়িঘড়ি করে শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত করা হলো? কমিটি স্থগিত করা কি পরোক্ষভাবে অপরাধ স্বীকার করে নেওয়া নয়? বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো বুঝতে পেরেছে তাদের তৃণমূলের এই আগ্রাসী আচরণ দলের ভাবমূর্তি নষ্ট করছে, কিন্তু ততক্ষণে তো একটি মায়ের বুক খালি হয়ে গেছে। একটি দল তাদের প্রিয় নেতাকে হারিয়েছে। জামায়াত ইসলামী কিন্তু এই হত্যার পরেও চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের নেতা নিহত হওয়ার পরেও তারা পাল্টা কোনো সহিংসতা ছড়ায়নি। তারা প্রশাসনের কাছে বিচার চেয়েছে, আইনি লড়াইয়ের কথা বলেছে। শ্রীবর্দী এবং ঝিনাইগাতিতে তাদের হাজার হাজার কর্মী শোক মিছিল করেছে, কিন্তু কারো ওপর হামলা করেনি। এই যে রাজনৈতিক শিষ্টাচার এবং সংযম, এটা কি প্রমাণ করে না যে জামায়াত সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী? অন্যদিকে ভিডিওতে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জামায়াতের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। গলা টিপে ধরা বা দেখে নেয়ার মতো শব্দগুলো এখন রাজনীতির মাঠে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই ভীতি? বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াত একই সাথে লড়াই করেছে। কিন্তু এখন যখন ভোটের সময় এসেছে, তখন বিএনপি বুঝতে পারছে জামায়াতের ভোট ব্যাংক এবং সাংগঠনিক শক্তি তাদের একক বিজয়ের পথে বড় বাধা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এবং ধর্মপ্রাণ মানুষের কাছে জামায়াতের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা বিএনপিকে ভাবিয়ে তুলেছে। আর এই ভীতি থেকেই তারা বেছে নিয়েছে সহিংসতার পথ। তারা চাচ্ছে জামায়াতকে ভয় দেখিয়ে মাঠ ছাড়া করতে। কিন্তু ইতিহাস বলে, আদর্শিক রাজনীতি করা দলকে পেশি শক্তি দিয়ে দমানো যায় না। রেজাউল করিমের রক্ত কি বৃথা যাবে, নাকি এই রক্ত জামায়াতের কর্মীদের আরো ইস্পাত কঠিন করে তুলবে? নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরও একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার।
একের পর এক মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে। কারণ কি আসলে? এর পেছনে পশ্চিমাদের বিশেষ কোনো স্বার্থ সংরক্ষণের চেষ্টা রয়েছে, নাকি সরকারের বিশেষ কোনো মহলের বড় কমিশন বাণিজ্য রয়েছে, নাকি অন্য কোনো বিশেষ ডিজাইন মাথায় নিয়েই ইউনূস সরকার এগিয়ে চলেছে? অর্থাৎ ক্ষমতা দীর্ঘায়িত করা যেতে পারে সেই ধরনের কোনো প্ল্যানিং নিয়েই এই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অনেক বিতর্ক বা সমালোচনার পরেও। আমি কয়েকটা উদাহরণ তুলে ধরি আপনাদের সামনে। অনেক বিষয় আছে, তার মধ্যে কয়েকটা উদাহরণ তুলে ধরি। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 14টি বোয়িং উড়োজাহাজ কেনার বড় একটি ক্রয় প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বোয়িং বিমানের নির্মাতাকারী প্রতিষ্ঠান কারা সে তো আমরা জানি, যুক্তরাষ্ট্রের। চট্টগ্রামের মিরেশ্বরায় ভারতের জন্য আওয়ামী লীগ যে 850 একর জমি বরাদ্দ দিয়েছিল ইকোনমিক জোন গড়ে তোলার উদ্দেশ্যে, ভারতীয় ব্যবসায়ীদের এখানে বিনিয়োগের আকৃষ্ট করা যেটি মূল উদ্দেশ্য ছিল, সেটি ইউনূস সরকার বাতিল করেছে। করতেই পারে, সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।